আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি খেয়াল করেছেন গত 2-3 দিনে রাজনীতির অঙ্গনে একটা পরিবর্তন যেন আমি দেখতে পাচ্ছি, এবং সেই পরিবর্তনটা হলো যে এনসিপিতে যাওয়ার জন্য, এনসিপির সঙ্গে মিলিত হওয়ার জন্য কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের একটা আকাঙ্ক্ষা, অথবা কিছু কিছু ব্যক্তিত্বকে রাজনীতিতে সম্পৃক্ত, তাদের রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য এনসিপির একটা চেষ্টা, এটা আমি লক্ষ্য করছি। এবং এটা এ কারণে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে রাজনীতিগুলো আছে, আমাদের এখন দৃশ্যত এবং মাঠে খুব প্রকাশ্যে সক্রিয় দল হলো, আমি মনে করি বড় দলের মধ্যে 3টা। একটা হলো বিএনপি, একটা জামায়াতে ইসলামী, একটা এনসিপি। অন্য দলগুলোকে আমি ছোট দল হিসেবে বিবেচনা করি। গণ অধিকার পরিষদ ওটা হারিয়ে যাবে ধীরে ধীরে, কারণ ওর মূল 2 নেতাই দল ছোটোমতো হয়ে গেছে, তাই না? আবার এবি পার্টি, তারাও কোনো নির্বাচনে একটা জোটের মধ্যে ছিল, কিন্তু তারা কোনো আসন না পাওয়াতে, যেহেতু এখন সংসদ কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে, কাজে আলোচনায় তারা আবার থাকছে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রবলভাবে থাকলেও সরকারি নানা রকম পদক্ষেপের কারণে তারা এখন দৃশ্যত অনুপস্থিত, কিন্তু তারা আছে। তাদের রাজনীতি আলাপটা আমি পরে করছি, আমি আগে এই 3টা নিয়ে কথা বলি। এখন এই 3টার মধ্যে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মনে করেন বেশ পরিচিতি আছে এবং কোনো একটা সম্ভাবনা খুঁজছেন অথবা টিকে থাকতে চাইছেন, তারা কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম খুঁজবেন, যে প্ল্যাটফর্মে গেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখানে কিন্তু এটা যেমন আছে, আবার বিপরীত দিকে এনসিপির মধ্য থেকে একটা প্রবণতা কাজ করছে। তারাও কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন, যে ভেড়ানোর মাধ্যমে তারা তাদের দলকে আরও আলোচনায় নিয়ে আসতে পারেন। এরকম একটা আমি প্রবণতা গত কয়েকদিন ধরে দেখছি। এর মধ্যে সবচেয়ে যেটা বেশি আলোচিত নাম, সেটা হলো ব্যারিস্টার রুমিন ফারহানা। উনি বিএনপিতে ছিলেন, তারপরে বিএনপি থেকে নমিনেশন দেয়নি, এবং উনি বিএনপির নমিনেশন না দেওয়ার জন্য অপেক্ষাও করেননি। উনি নিজেই স্বতন্ত্রভাবে ইলেকশনে দাঁড়িয়ে গেছেন, এবং ওখানে জামাতের প্রার্থী ছিল, বিএনপির জোটের প্রার্থী ছিল, সবার সঙ্গে একা ফাইট করে স্বতন্ত্রভাবে উনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশে স্বতন্ত্রভাবে নির্বাচন করে কোনো নারীর জয় আমার যদ্দূর মনে পড়ে, এটা রুমিন ফারহানাই একমাত্র ব্যক্তি। তো যাই হোক, উনি বিজয়ী হয়েছেন, এবং উনি বাংলাদেশের খুবই একটা পরিচিত মুখ। বিভিন্ন মিডিয়াতে ওনাকে দেখা যায় সরব উপস্থিতি। আওয়ামী লীগ যখন বিএনপিকে একদম কর্নার করে রেখেছিল, তখনও সংসদে রুমিন ফারহানার আমরা সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। রুমিন ফারহানা দল থেকে সে স্বীকৃতি পায়নি, অথবা ভুল বুঝাবুঝি হয়েছে, আমি বলতে পারবো না, কিন্তু উনি নমিনেশন পায়নি বিএনপি থেকে, উনি এককভাবে নির্বাচিত হয়েছে। হয়তো অনেকে ভেবেছিল যে নির্বাচিত হতে পারলে হয়তো তাকে বিএনপি আবার ফেরত দেবে, কিন্তু সে ধরনের কোনো সম্ভাবনাও দেখছি না। রুমিন ফারহানার দিক থেকে যে সে ধরনের কোনো প্রচেষ্টা ছিল না, সেটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে দৃশ্যত মনে হয়েছে একটা প্রচেষ্টা ওনার ছিল। সেটা কীভাবে ছিল সেটাও বলি। আপনার মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে সংসদ সদস্য যেদিন শপথ হয়, সেদিন কিন্তু বিরোধী পক্ষের একটা দাবি ছিল যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কিন্তু স্বতন্ত্র সদস্য হয়েও রুমিন ফারহানা শপথ নেননি, এবং এই না নিয়ে উনি বুঝিয়েছেন যে বিএনপি যেভাবে ভাবছে, ওনার ভাবনার সঙ্গে বিএনপির ভাবনা মিল আছে। আমি ওটা দেখে প্রাথমিকভাবে মনে করেছিলাম হয়তো বিএনপি তাকে আবার নিয়ে নেবে, কিন্তু বিএনপি তা করেননি। আমি যতটুকু জেনেছি যে রুমিন ফারহানার সঙ্গে এনসিপির একটা যোগাযোগ চলছে, এটা কোন পক্ষ থেকে চলছে তা বলতে পারবো না, তবে এনসিপির একজন নেতা তো প্রকাশ্যে আমার কাছে এটা স্বীকারও করেছেন যে রুমিন ফারহানার সঙ্গে তাদের একটা যোগাযোগ হচ্ছে। এখন আমরা হাইপোথেটিক্যালি ধরেন যদি রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেন, তাহলে কিন্তু এনসিপির অবস্থানটা একটু পোক্ত হবে। কিন্তু আবার একটা প্রশ্ন উঠবে, রুমিন ফারহানা এনসিপিতে কী হিসেবে যাবেন? আবার সেখানে আরেকটা প্রশ্ন উঠবে, রুমিন ফারহানার সঙ্গে এনসিপির নীতিগত মিলটা কীভাবে হবে? এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা চলতে থাকবে, এবং এই আলোচনায় তেমন একটা জোরালো হওয়ার আগেই আমরা আরেকটা দেখতে পেলাম, সেটা হলো চট্টগ্রামের
সাবেক মেয়র মঞ্জুর আলম, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, এনসিপির বড় নেতা, এবং সেখানে ওনারা একটা মিটিং করেছেন, লম্বা মিটিং ছিল। সেই মিটিংয়ের পর হাসনাত আবদুল্লাহকে সেখানে হেনস্থা হতে হয়েছিল অন্ততপক্ষে যুবদল, ছাত্রদলের কিছু ছেলেদের কাছে। তারা জিজ্ঞাসা করেছিল, আপনারা ফ্যাসিবাদের দোসরের কাছে কেন এসেছেন? কিন্তু তাদের এই যে বিক্ষোভ করা, প্রশ্ন করা, হইচই করা, এটা আসলে আমি মনে করি ভিত্তিহীন। এই কারণে মঞ্জুর আলম তো বেসিক্যালি ফ্যাসিবাদের দোসর ছিল অনেক, 2009 সালের পর থেকে সে আওয়ামী লীগের সক্রিয় কোনো অবস্থানে ছিল না। বিএনপির হয়ে মেয়র হয়েছিল, গত নির্বাচনও সে বিএনপির পক্ষেই ছিল। বিএনপির পক্ষে সে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিভিন্ন প্রার্থীর পক্ষে। তারেক রহমান সেখানে যাওয়ার পর ওনাকে ফুলের সম্বর্ধনা দিয়েছে, বেগম জিয়াউর রহমানের রোগ মুক্তি কামনা করে মিলাদ করেছেন উনি। কাজে ওনাকে সরাসরি ফ্যাসিবাদের দোষর বলা যাবে কিনা এটা আমার সন্দেহ আছে। কিন্তু প্রশ্ন হলো, উনি বিএনপির লোক হন আর যাই হন, ওনার কাছে হাসনাত আবদুল্লাহ গেলেন কেন? কেউ এমনও বলছেন যে হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন যখন হবে, সেই নির্বাচনে মঞ্জুর আলম সাহেব নিজেই তো একটা ফিগার, কিন্তু উনি ওই এলাকায় চট্টগ্রাম শহরে ওনার বেশ একটা গ্রহণযোগ্যতা আছে এবং সবাই ওনাকে পছন্দও করেন। উনি মেয়র ছিলেন, এর আগে কমিশনার ছিলেন, কাজে উনি একজন খুবই শক্তিশালী প্রার্থী। এরকম একটা প্রার্থী যদি এনসিপি পেয়ে যায়, তাহলে এটা এনসিপির জন্য কিন্তু একটা ইতিবাচক দিক হবে। আবার মঞ্জুর আলমের জন্য একটা দলীয় ব্যানার পাওয়াটা তো লাভজনক বটেই। তো এরকম একটা লাভ ক্ষতির হিসাব কিন্তু অনেকে করেছেন, এবং আমি একটা মিডিয়াতে এরকম দেখেও ছিলাম যে উনি এনসিপি প্রার্থী হচ্ছেন, বাট ওনার নিজের কোনো বক্তব্য আমি এখনও পাইনি। আমি এটা নিয়ে ওনার কিছু জিজ্ঞাসাও করিনি, আমি কেবল আলোচনাগুলি বলছি আপনাকে। এই হলো একটা দিক। তো বড় বড় বিগ ফিগারকে তারা তাদের দলে টানার চেষ্টা করছে এনসিপি। আবার আজকে দেখলাম যে 3টা পার্টি, সেই 3টা পার্টি কি এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এখান থেকে 44 জন নেতা আজকে এনসিপিতে যোগ দিয়েছেন আজকে, এবং এরা মোটামুটি আন্দোলনের সময় পরিচিত মুখ ছিলেন। তো এরা যোগ দেওয়ার যে অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানে এনসিপির যিনি আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গুরুত্বপূর্ণ আমাদের এই আলোচনার জন্য গুরুত্বপূর্ণ আর কি। তিনি বলেছেন যে ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্র লীগ হোক, আমি রিপিট করছি, এমনকি ছাত্র লীগ হোক, তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তারা যদি কোনো ফ্যাসিবাদের অংশগ্রহণকারী না হয়, গণহত্যায় অংশগ্রহণকারী না হয়, গণহত্যাকে সমর্থন না করে থাকে, চাঁদাবাজ দুর্নীতির অভিযুক্ত না হয়, সন্ত্রাসী না হয়, তাহলে ওনারা তাদেরকে তাদের দলে নিয়ে নেবেন। এই ছিল মূল বক্তব্যটা। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হলো, ছাত্রলীগ হলেও তাদের কোনো আপত্তি নেই। এই জায়গাটাতে কিন্তু একটা বড় ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি। এমনকি আওয়ামী লীগ হতে পারে, কোনো সমস্যা তো নাই। তার বিরুদ্ধে চাঁদাবাজির, গণহত্যার, দুর্নীতির অথবা ফ্যাসিবাদের দোষর হওয়ার যদি অভিযোগ না থাকে, তাহলে হতে পারে। আওয়ামী লীগের অনেক লিডার কিন্তু আছেন যারা নাকি আওয়ামী লীগ সরকারের সময় কোনো সুবিধা পান না, বরং নির্যাতিত হয়েছেন, তারা হয়তো আসতে পারেন। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো এনসিপি তার দলকে বড় করতে যাচ্ছে, এবং সেই বড় করার পদ্ধতি হলো যে অন্য অন্য দল থেকে লোকজনকে ভাগিয়ে নিয়ে এসে তার দলে ঢোকাতে যাচ্ছে। আবার বিপরীত দিকে অনেক লোক আছেন যারা রাজনীতি করতে চান কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, একা একা কীভাবে থাকবেন, তারাও এনসিপিতে আসতে যাচ্ছেন। দেখুন, এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যে প্রক্রিয়ায় এই কাজগুলি ঘটছে সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে, আমার একটা অবজারভেশন আছে। সেটা হলো, আমার কথা হলো, সবাই এনসিপিতে আসতে যাচ্ছে কি মধুর আশায়। এনসিপিতে কি মধু আছে? মধুটা কোথায়? এই বিষয়টা আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে এখানেই কেন এনসিপিতে এখন কোনো সরকারি দল না, কিন্তু এনসিপি সংসদে থাকা একটা দল, যে দলের 6 জন সদস্য সংসদে আছে, একজন মহিলা সদস্য তারা পাবেন, তাহলে 7 জন হয়ে যাবে। তাহলে 7 জন লোকের একটা দল যারা সংসদে থাকছে, তাদের দলের একজন আপনার লিডার হতে পারাটা
হয়তো অন্য অন্য অনেক দলের চেয়ে গুরুত্বপূর্ণ, যেমন গণ অধিকার পরিষদ। এই দলের তো কেউ নেই, যদিও একজন আছেন আমাদের নুরুল হক নূর সাহেব, কিন্তু উনি তো মানে নির্বাচিত হওয়ার পর, এমপি হওয়ার পর, প্রতিমন্ত্রী হওয়ার পর উনি যেন মিডিয়া থেকে হারিয়ে গেছেন। রাশেদ খান উনি তো বিএনপিতেই জয়েন করেছেন। তো এই দল কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে আমার ধারণা। এটা তো টু ম্যান পার্টি ছিল এতদিন, সেখান থেকে অনেকে চলে আসতে পারেন, এগুলো হবে। এবি পার্টি ধীরে ধীরে কী হবে আমি জানি না। এবি পার্টি দুজন বড় নেতা আছেন যাদেরকে মিডিয়াতে আমরা দেখতে পাই। তো তারপরেও আমি মনে করি যে এনসিপি ওইভাবে তুলনা করলে একটু বেটার পজিশনে আছেন। কিন্তু আরেকটা প্রশ্ন আমার আছে, এই যে এবি পার্টি অথবা আপ বাংলাদেশ, এই যে পার্টিগুলোর লোক এনসিপিতে জয়েন করলো, এবি পার্টি এবং আপ বাংলাদেশ সম্পর্কে কিন্তু একটা প্রচারিত একটা ধারণা ছিল যেগুলো জামাতেরই বি অথবা সি টিম, এরকম একটা টিম ছিল। এবং এনসিপি যখন জামাতের সঙ্গে মিলে ইলেকশন করলো তখন সবাই এটাও বলল যে আসলে মূল বি টিম হচ্ছে এনসিপি। তো এরা যদি সি ডি, এরা যদি এসে বি এর সঙ্গে মিলিত হয়, এতে কিন্তু অবাক হওয়ার কিছু নাই। হয়তো জামাত সিদ্ধান্ত নিয়েছে এত উইং আর রাখবো না, মূল উইং একটাই থাকবে। এখন আপনি যে বলবেন যে এনসিপিকে জামাতের এ টিম বি টিম বলাটাকে ঠিক হচ্ছে কিনা, হয়তো ঠিক হচ্ছে না। কিন্তু একটা কথা বলেন, একটা জোটের মাধ্যমে নির্বাচন করেছে জামাত এবং এনসিপি, তো মূল দল তো জামাত। তো এখন বিরোধী দলের হুইপ হচ্ছে কে? এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি। এটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে। জামাত তো তার দল থেকে কেউ হুইপ বানাবে, কারণ যখন এনসিপির থেকে একজন হুইপ হয়ে যাচ্ছে, চিফ বিরোধী দলীয় হুইপ হচ্ছেন, বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন নাহিদ ইসলাম, তাহলে কি হচ্ছে যে সংসদে যে সিদ্ধান্তগুলো জামাত নেবে এনসিপিও তার সঙ্গেই থাকবে, কারণ পুরো বিরোধী দলের চিফ হুইপ তো নাহিদ ইসলাম। কাজেই ওখানে জামাত এবং এনসিপির কিন্তু মতবিরোধের কোনো সুযোগ থাকছে না। কিন্তু তাহলে এনসিপি যে একটা আলাদা রাজনৈতিক দল, সেই বৈশিষ্ট্য কিন্তু আর থাকছে না। এই যে আলাদা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলা, এটা আমি মনে করি একটা রাজনৈতিক দলের জন্য এর চেয়ে মানে বড় দুঃখের আর কিছু হতে পারে না। তো এভাবে মানে জামাতে ইসলামের একটা অঙ্গ দল হিসাবে অথবা বি পার্টি হিসাবে জামাত ইসলামের বি টিম হিসেবে থাকতে পারাটা একটা দলের জন্য কতটুকু সম্মানজনক আমি জানি না। কিন্তু তারপরও এই যে এত বিশ্লেষণ করলাম, এখানে অনেক নেতিবাচক কথা বললাম, তারপরও আমি কিন্তু মনে করি এদেশের অনেক মানুষ প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতে একটা তৃতীয় পার্টি খুঁজতেছে। এবং আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের কী হবে আমি জানি না। আমি ধারণা করি এই যে হয়তো আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ তার রাজনৈতিক অধিকার ফেরত পাবে। যদি তেমনটি হয় তাহলে কিন্তু এ বি টিম আবার সে বিএনপি আর আওয়ামী লীগে হয়ে যাবে, জামাত তখন 3 নম্বর দল হবে। কিন্তু জামাত দলটার একটা সমস্যা হলো ওটা তো হুটহাট জয়েন করা যায় না, ওখানে একটা ধারাবাহিকতা, ওটা একটা ক্যাডার পার্টির মতো নিচে থেকে ধীরে 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 উঠতে হয়। সেটা একটু জটিল, চট করে বড় হওয়াটা একটু জটিল। এবার জামাত যে ভোটটা পেয়েছে সেটা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি আওয়ামী লীগ ফিল্ডে চলে আসে তাহলে জামাতের এই ভোট থাকবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা নাকি এরকম নেতৃত্বের দিকে দ্রুত যেতে চান তাদের জন্য এনসিপি একটা ভালো অপশন সম্ভবত। কিন্তু সেক্ষেত্রে এনসিপির জন্য যেটা করণীয় সেটা হলো কারো বি টিম হয়ে যদি আপনারা থাকেন, আপনারা যদি নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল হতে না পারেন, নিজস্ব একটা রাজনীতি যদি জনগণের সামনে আপনারা উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু হবে না। এখন নিজস্ব রাজনীতি আপনি কীভাবে উপস্থাপন করবেন? আপনারা বলছেন যারা চাঁদাবাজি করেছে, যারা দুর্নীতি করেছে তারা যেন তাদের দলে না আসে। তো সেরকম ঘটনা তো আপনার দলের মধ্যেও আছে, আপনি দলের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগগুলো আছে। সেই অভিযোগগুলো আপনি কীভাবে দূর করবেন? আমি চাই ব্যক্তিগতভাবে যে এনসিপি একটা নতুন দল হিসাবে, ইমার্জিং পলিটিক্যাল পার্টি হিসেবে এগিয়ে আসুক। এবং সেটা করার ক্ষেত্রে আমি যে আলোচনাগুলি করলাম এগুলি আমি বিভিন্ন সম্ভাবনা এবং সমস্যা, প্রতিবন্ধকতা এগুলো তুলে ধরলাম। এগুলিকে মাথায় রেখে যদি এনসিপির নেতৃত্ব অগ্রসর হয় আমি মনে করি সামনে হয়তো আমরা একটা বিকল্প রাজনৈতিক দল পেতে পারবো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।